সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানি অনুষ্ঠানে। টোটো কোম্পানি মানে হচ্ছে ভ্রমণের অনুষ্ঠান। যারা ভ্রমণ করেন আমরা তাদের গল্প শুনি এবং আপনাদের শোনাই। এই ভ্রমণের গল্প শোনাতে আজকে আমাদের সঙ্গে আছেন এপি তালুকদার। খুব মজার বিষয় হচ্ছে এপি তালুকদার কিন্তু তার নাম, কিন্তু তার আর একটা নাম আছে, মানে যেটাকে আমরা বলি সার্টিফিকেট নেম। সেই সার্টিফিকেট নামটা হচ্ছে মৌসুমী আক্তার এপি। তার মানে যে এপিটা কিন্তু নামের সঙ্গে আছেই। হ্যাঁ, তো আমরা তাকে আজকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এপি তালুকদারই আমরা বলি আসলে, না মৌসুমী আক্তার এপি, বিশাল নাম, সবাই এই নামটাতেই বেশি চেনে ভাইয়া, এটাই ভালো হয়। হ্যাঁ, এই মানে এপি তালুকদার হিসেবেই তিনি পরিচিত, ফেমাস। তিনি একই সঙ্গে ভ্রমণ করেন, একই সঙ্গে তিনি একজন স্পোর্টস টিচার, দারুণ কিন্তু মারাত্মক ব্যাপার, স্পোর্টস টিচার, এবং একই সঙ্গে একজন সাইক্লিস্ট। মোটামুটি বাংলাদেশটা তিনি সাইকেলেই ঘুরে বেড়ান এবং তিনি আমাকে জানিয়েছেন যে তিনি এখন সাইকেলের সঙ্গেই ঘর করছেন, সংসার করছেন, সাইকেলের সঙ্গেই তার প্রেম ভালোবাসা সব কিছু। যে এপি, এই যে ব্যাপারটা, সাইক্লিং করছেন আপনি, সাইকেলে ঘুরে বেড়াচ্ছেন সারা দেশ, শুধু দেশ না, আপনি ভারতেও গেছেন সাইকেল চালাতে। তো এই পুরো গল্পটা আমরা একটু শুনতে চাই আসলে। শুরু 2018 সালের 5 জানুয়ারি। সাইকেলের হাতে খড়ি যদিও ছোটবেলাতেই আমি বাসার গলিতেই সাইকেল চালানো শিখি, দেয়াল ধরে ধরে একা একা একদম। হাতে খড়িটা ছিল। হঠাৎ একদিন অভিযাত্রী থেকে সিদ্ধান্ত হয় আমি অভিযাত্রী সংগঠনের সাথে আছি, জানুয়ারি মাসের 5 তারিখে তারা সাইকেল নিয়ে ফরিদপুরে যাবেন। তখন আমার সাইকেল বলতে কোনো কিছুই ছিল না। তো আমাদের গ্রুপেরই সংগঠনের একজনের সাইকেল, হেলমেট, লাইট সব কিছু আমি নিলাম। আমার নিজের বলতে শুধু একজোড়া গ্লাভস ছিল আমার কাছে, কিনেছিলাম যেটা। তো সেই দিন আমরা রওনা হলাম। ঢাকা থেকে রওনা হয়ে 110 কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা ফরিদপুরে চলে গিয়েছি। তো এটা আমার কাছে একটা বিশাল পাওয়া ছিল যে 110 কিলোমিটার শুধুমাত্র গ্রুপের সবার উৎসাহে আমি চালিয়ে চলে এসেছি। এবং আমার থেকে তাদের কনফিডেন্ট লেভেলটা এত বেশি ছিল, তাদের যে এতটা আমার উপর আত্মবিশ্বাস ছিল, এটাই আমাকে মনে হয় নিয়ে চলে গিয়েছে। মানে এপি কামান এই যে আপনি পারবেন, চলেন। তাদের কাছে মনে হয়েছে যে আমি পারবো, এবং শেষ করার পরে আসলেই মনে হয়েছে যে তাদের আত্মবিশ্বাসের জায়গাটা আসলেই ঠিক ছিল, যে আমি পেরেছি। কিন্তু এই যে পারার পেছনে হয় কি, আমরা যখন কোনো কিছু করে ফেলি শুধু ওই করাটাই সামনে আসে, কিন্তু করার পেছনের যে গল্পগুলো থাকে সেটা কখনোই আসে না। তো এই যে যাওয়ার পথে যে কত রকম হ্যাসেল, আমাকে সব সময় সতর্ক করা, কখনো কখনো তো ট্রাকের তলায় চলে যাচ্ছিলাম, কারণ আমার ব্যালেন্স ওভাবে আসতে ছিল না। যেই মেয়ে আমি কখনো 1 কিলোমিটারও সাইকেল ঠিক করে চালাইনি, সেই মেয়ে আমি 110 কিলোমিটার চালিয়ে ফরিদপুর বোয়ালমারীতে। পার্বত্য অঞ্চলে আপনি কোন কোন এলাকায়? আমি পার্বত্য অঞ্চলে ঘুরতে যাওয়ার জন্য, যেটা বলা চলে ট্রাভেলের জন্য গিয়েছি, সেটা হচ্ছে বান্দরবন টু রুমা, রুমা থেকে আবার বান্দরবন, দেন হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি হয়ে আমি আবার ঢাকায় ফিরেছি বাসে, বাই বাসে। পুরোটাই সাইকেলে? হ্যাঁ, ওটা পুরোটা সাইকেলে করেছি। আমাদের উদ্দেশ্য ছিল বান্দরবন থেকে কেওক্রাডং যাওয়ার, কিন্তু কেওক্রাডংয়ে আপনারা না, আমাদের দেশে সবাই জানে যে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু ওটা সবচেয়ে হাইয়েস্ট একটা এখন পর্যন্ত মোটরেবল একটা রোড। সো ওখানে হচ্ছে আমাদেরকে যেতে দেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটার অনুমতি আমরা পাইনি, আর আমরা কোনো অসৎ উপায়ও অবলম্বন করতে চাইনি, যেহেতু আমরা ট্রাভেলারই। তো বিভিন্নভাবে চেষ্টা করার পরে যখন হয়নি, তখন আমরা রুমা থেকে আবার ব্যাক করি বান্দরবনে, দেন রাঙামাটি, তারপরে খাগড়াছড়ি। আর কম্পিটিশনে গিয়েছিলাম দুবার। একটা হচ্ছে সাইক্লিং ফেডারেশনের ছিল, সেটাও ছিল বান্দরবনেই। আরেকটা ছিল ট্যুর ডি সিএসটি, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে। এটা সাজেক থেকে শুরু হয়ে থানচিতে এসে শেষ হয়। 3 দিনে 300 কিলোমিটার একটা ট্র্যাক। সমতলে সাইকেল চালানো একরকম, আর পার্বত্য এলাকায় সাইকেল চালানো আর এক রকমের ব্যাপার। আসলে দুইটার কি বিশেষ কোনো টেকনিক অবলম্বন করতে হয় যারা লং রুটে চলতে চান? এই ক্ষেত্রে হয় কি, আমাদের সাইকেলগুলো তো এখন যে গিয়ার আছে, সো আপে উঠতে গেলে আমাকে গিয়ারগুলো একটু লুজ করে নিতে হয়, এবং প্রেশার তো থাকে। সমতলে আপনি চাইলে আপনার মতো চালাতে পারছেন, কিন্তু পাহাড়ে অনেক প্রেশার এফোর্ট দিতে হয়। এক কথায় যে বলা চলে যে এই জায়গাটা আপনার নিজেকেও যাচাই করার একটা জায়গা, যে আপনার লিমিটটাকে জানতে পারছেন। আমরা আসলে কোনো কিছু করি, কেন করি? নিজেকে জানতেই তো করি। যে আপনি গিয়েছিলেন হচ্ছে ইন্ডিয়ায়,
সেটাও কি পুরোটাই আপনি সাইকেলে ঘুরেছেন? হ্যাঁ, আমরা বর্ডার ক্রস করার পর থেকে আমরা মূলত নেমেছিলাম হচ্ছে তেঁতুলিয়া, যেবার সাইকেল নিয়ে যাই। তেঁতুলিয়া থেকেও ফুলবাড়ি অনেকটা পথ চালিয়ে যেতে হয়। তো ফুলবাড়িয়া পর্যন্ত মানে তেঁতুলিয়া থেকে চালানোটা স্টার্ট হয়েছে। আমরা তেঁতুলিয়া পর্যন্ত সাইকেল প্যাক করে বাসে করে নিয়ে গিয়েছি। দেন ওখান থেকে চালানো শুরু করে আমরা একটা সার্কিট কমপ্লিট করেছিলাম। এটা ছিল হচ্ছে তেঁতুলিয়া থেকে শুরু করে গরুমারা, মানে বর্ডার ক্রস করার পর থেকে গরুমারা, গরুবাথান, লাভা, ঋষভ, কালিম্পং, মানে মিরিক। সেটাও পার্বত্য এলাকায় কিন্তু এটাও পাহাড়ি অঞ্চল পুরোটাই, পাহাড়ি এলাকা। এবং দার্জিলিং কাইন্ড অফ মানে হাইয়েস্ট বলা চলে, মানে অনেক উঁচু পাহাড়। তো বিন্দু নামের একটা জায়গা ছিল, ওখানে পুরোটাই পাহাড়, একদম 90 অ্যাঙ্গেল ছিল, এবং আমার ওইটা ছিল পাহাড়ে প্রথম চালানো। আমি পার্বত্য অঞ্চলের আগে ওখানে যাই। তো আমাকে অনেকে বলেও ছিল যে এটা একটু রিস্কি হবে কোনো প্র্যাকটিস ছাড়া। তো তারপরেও গ্রুপের আসলে ওই যে বলেন, আমরা 3 জনের টিম ছিলাম, আমরা 2 জন মেয়ে আর 1 জন ছেলে ছিল। তো বিন্দুতে আমার একটা ফিল হয়েছিল যেটা যে সব কিছুই আসলে একটা অভিজ্ঞতা। তো বিন্দু থেকে যখন আমি পাহাড়ে ওঠা যতটা না মানে কঠিন, নামা তার থেকেও কঠিন। ওঠাটা আমি মনে করি তাও সহজ, কিন্তু নামাটাই কঠিন। সবাই মনে করে নামা তো ডাউন, ব্রেক ধরে রাখলে কন্ট্রোল করলে হয়ে যাচ্ছে, কিন্তু না, আমাদের দুর্ঘটনাগুলো আসলে মানে বলা চলে যে আপনার ডাউনের সময় হওয়ার সম্ভাবনা মানে বেশি। কারণ আপনি যদি কন্ট্রোল হারিয়ে ফেলেন, আপনি আসলে যে কোনো ইনসিডেন্ট ঘটতে পারে। আর তাছাড়া পাহাড়ের রাস্তা তো এটা তো একটা আসলেই সময় মানে হাঁটাই তো মুশকিল। হ্যাঁ, এবং দেখা যায় যে আপনি ব্রেক একদম ধরে আছেন, হাইড্রোলিক ব্রেক, তারপরেও কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায়। তো ওখান থেকে নামার সময় আমার যেটা মনে হচ্ছিল, আমি চট করে সাইডে তাকিয়ে ফেলি। তো তাকিয়ে ফেলার পরে অনেক উঁচু থেকে নিচুটা দেখার কারণে আমার মনে হচ্ছিল যে আমার মাথা একটু ঘুরে আসছে, এবং আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে সাইকেলের 2টা ব্রেক চেপে ধরে আমি জাস্ট শাউট করেছি জোরে একটা, মানে এইটুকু আমার সেন্স ছিল। করে আমি ওয়ালের সাথে ডান দিকে জাস্ট সাইকেলের ফ্রন্টের চাকাটা লাগিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে গিয়েছি। এবং সামনে যে সোহাগদা, শিল্পী আপু ছিলেন, সোহাগদা শুনেছে আমি চিৎকার করেছি, কারণ আমাদের একটা মোটো হচ্ছে আমরা যখন কোথাও ভ্রমণে বের হই, সেটা সাইকেলে হোক, হেঁটে হোক, বা যেভাবেই হোক না কেন, আমরা এমন একটা দূরত্বে নিজেদেরকে রাখবো যেন সবাই সবাইকে দেখতে পাই বা সবাই সবার কথা শুনতে পারি। এটা হচ্ছে আমাদের একটা মোটো বলা চলে। তো দাদা আমার কথা শুনতে পাইছেন এবং বলতেছিলেন কোনো সমস্যা। আমি বললাম আমার মাথাটা একটু ঘুরে এসছে। তো তখন বলল কিছুক্ষণ চোখ বন্ধ করে ওখানে দাঁড়ান। তো আমি সেটাই করলাম, কিছুক্ষণ চোখ বন্ধ করে আমি দাঁড়িয়ে জাস্ট আস্তে আস্তে চোখ খুলে আমি চিন্তা করলাম যে আমার আসলে কি করা উচিত। তো তখন আমি নিজেকে বোঝার চেষ্টা করতেছি, আমি কি এখানে স্টপ হয়ে যাব না কি আবার শুরু করব। তো আমি সাইকেলের চাকা যেহেতু একটা ওয়ালে লাগিয়ে দিয়েছি রাইট সাইডে, তো আমি ওয়াটার বটলটা নিলাম, নিয়ে একটু পানি খেলাম, খেয়ে আমি নিজেকে বোঝার চেষ্টা করলাম। তো তারপরে আমি দাদাকে বলতেছি, দাদা আমি আস্তে আস্তে আগাচ্ছি সামনে। বললো ঠিক আছে আসেন, আমরা আছি। তো আমি ওই যে আগানো শুরু করলাম, এরপরে আমার আর কোনো সমস্যা হয়নি। তো আমার যেটা ফিল হচ্ছিল যে আমি তো আসলে এত হাইটে কখনো চালাইনি, সমতলে চালিয়েছি সাইকেল কেনার পর থেকে। তো আমার সম্ভবত ওই সময়টাতে হাইট ফোবিয়া কাজ করেছে, যে আমি নিচে তাকানোতে চট করে আমার মাথা ঘুরে আসছে, যে ওখান থেকে তো অনেকটা নিচু। তো ওই একটা সমস্যাই আমার হয়েছিল, এবং একটা অভিজ্ঞতাও হয়েছিল যে আসলেই নতুন একটা কিছু করার আগে আমার নিজেকে আগে ওই জায়গাটায় দাঁড় করানো, তার আগে ওই প্র্যাকটিসটা আমার করা দরকার। এটা আমার না, এটা আসলে সবারই করা উচিত, যে আমি যে জিনিসটার জন্য আসলে যাচ্ছি আগে থেকে সেটার জন্য নিজেকে তৈরি করা। এই যে শেষ করে আবার ব্যাক করলেন আপনারা, দেন আপনি তো আবার গিয়েছিলেন বোধহয় গত বছর নাকি? আমি এটা একা সলো ট্রাভেলে সাইকেল ছাড়া গিয়েছিলাম, ওইটাও 14 দিনের একটা ট্রাভেল ছিল, সাইকেল ছাড়াই। জি, সাইকেল নিয়ে একবারে নিয়ে। আচ্ছা, সেইটাতে আপনি কোথায় কোথায় ঘুরলেন? এটাতে আমি কলকাতায় গিয়েছিলাম, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে দেরাদুন, দেরাদুন থেকে মুসৌরি থেকে ঋষিকেশ, দেন হরিদ্বার। আমার 14 দিনের একটা ইয়ে ছিল, ট্রাভেল ছিল এটা। সো তারপরে আমি হচ্ছে আবার কলকাতা হয়ে ফিরে আসি। তো এটাতে একটা আরেক রকম অভিজ্ঞতা, অনেক লম্বা ট্রেন জার্নি, মানে এত দারুণ দারুণ অভিজ্ঞতা, এবং ট্রেনে এত দারুণ দারুণ মানুষের সাথে পরিচয় হয়েছে। আমি কলকাতা থেকে যেদিন রওনা হই, ওই দিন যাওয়ার পথে অনেকের সাথে পরিচয় হয়েছে। সিন্টু নামের একটা ছেলে ছিল আমার ফ্রন্টেই বসা।
তো ওনাদের 8 জনের পরিবার, ওর বাবা মা দিদি দাদা ওর ভাই ও সবাই মিলে 8 জন। ওরা আবার সবাই আর্ট করে। আর্ট বলতে নর্মাল আর্ট না, ওই যে পূজাতে যে আর্টগুলো করে এই টাইপসের আর্ট ওরা করে। তো ওরা আবার লালবাগে যাচ্ছিল। লালবাগে হচ্ছে ওরা একটা পেইন্টিং, ওই পূজার জন্য হচ্ছে পেইন্টিং করবে, কিছু একটা কাজ আছে। তো ওই পুরো ফ্যামিলির সাথে দেখা যাচ্ছে, যেটা হয় ইন্ডিয়ায় তো অনলাইন টিকিট করতে হয়, তো ওরা একটা বগিতে বাবা মা বসছে, ও এই বগিতে। তো তখন ওর সাথে কথাবার্তা হতে হতে আমি পুরো বগিগুলো ওর সাথে ঘুরলাম। এই যে একটা অভিজ্ঞতা। তারপরে হচ্ছে আরেকটা দিদির সাথে কথা হয়েছিল, সুমন দিদি, ওনার নাম আমার সারা জীবন মনে থাকবে। উনি হচ্ছে বেসিক্যালি হচ্ছে কলকাতার নাম, উনি সম্ভবত অন্য কোথাকার, বিয়ে হয়েছে কলকাতাতে, আমার এক্স্যাক্ট মনে নেই। উনি বলেছিলেন উনি বাংলা বলতে পারেন না। কলকাতায় অনেক বছর বিয়ে হয়েছে, উনি দিল্লিতে যাচ্ছেন, ওনার মেয়ে দিল্লি একটা ইউনিভার্সিটিতে পড়ে, মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। তো ওনার সাথে বসে অনেকটা গল্প হচ্ছিল। তো ওনারও খুব এরকম ইচ্ছা ছিল, বা উনি আমাকে দেখে খুব অনুপ্রাণিত হয়েছে এবং সবসময় বলছিল যে আপনাকে দেখে মনেই হচ্ছে না আপনি বাংলাদেশ থেকে এসেছেন। ট্রাভেলের খুব ইচ্ছা ছিল ওনার। ওনারও এরকম ইচ্ছা ছিল, কিন্তু বিয়ে হয়ে গিয়েছে বা এসব করতে পারেনি। বলছিল যে পারিবারিক কারণে। উনি হিন্দিতে কথা বলে, বাট আমি আবার হিন্দি ফ্লুয়েন্টলি বলতে পারি, এইটা আমার জন্য একটা ওখানে প্লাস পয়েন্ট ছিল। তো ওনার সাথে প্রচুর গল্প হয়েছে এসব নিয়ে, ওনার পারিবারিক, উনি আমার কথা শুনেছে। এবং লাস্ট যেটা ভালো লাগার বিষয় ছিল, আমি যখন দিল্লি স্টেশনে নামি, আমি ট্রেন থেকে নেমে গিয়েছি অলরেডি, তখন ওনারও দিল্লিতে নামারই কথা ছিল, কিন্তু সামহাও ওনার মেয়ের আবার কোথাও দিল্লি থেকে আরেকটা স্টপের সামনে যেতে হবে, ও আবার টিকিট ওভাবে করেছে। তখন হুট করে দেখি একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়াই ধরলো। ওনার মেয়ের নামটা আমার মনে নাই, যাই হোক, ওর সাথে খুব বেশিক্ষণ কথা হয়নি। জড়াই ধরে বলতেছে এপিদি, ও বলছে জাস্ট। আমি বললাম হ্যাঁ। বললো মা তোমার কথা বলেছে। ওরা আবার ইন্ডিয়াতে যেটা হয়, ওরা সবাইকে কলকাতার লোকজন বেশ তুমি করে বলে। তো আমি বললাম ও হ্যাঁ কথা হয়েছে, তোমার ব্যাপারেও কথা হয়েছে। পরে ওর সাথে একটু ছবি টবি তুললাম ওখানে। তো এই যে একটা ব্যাপার, ও মার কাছে শুনেই ও আমার সাথে দৌড়ে ট্রেন থেকে নেমে আবার দেখা করতে এসেছে। এই যে এটাও একটা অভিজ্ঞতা, যে একটা মানুষ শুনে মাত্র আমাকে দেখতে এসে এবং ও জড়ায় ধরছে। যে এই যে এগুলার, এই ব্যাপারগুলো আসলে বোঝানো যায় না, এগুলো আসলে নিজের একটা ভালো লাগা। ভ্রমণের এগুলো আরেকটা দিক আর কি, একেবারে আরেকটা দিক বলা চলে। এই রুটটা এখন বোধহয় একটু আরো বেশি মানে জনপ্রিয় হয়ে উঠছে আর কি, এই যে দেরাদুন, হরিদ্বার, এই অংশগুলো। এতদিন কিন্তু এদিকে যায় নাই মানুষ। মানালি, কেদারনাথের দিকেও যেত না, সেগুলো শুধু ওই রিলিজিয়াস ব্যাপারগুলো বেশি ছিল। আসলে মানালি পর্যন্ত গিয়ে শেষ হয়ে যেত। হ্যাঁ, আমার কাছে আসলে যার যার ধর্ম তার তার ধর্ম তো আলাদা জিনিস। হ্যাঁ, সৃষ্টিকর্তা এত দারুণভাবে সবকিছু সৃষ্টি করেছেন, দেখাতে তো উনি কোনো বাধ্যবাধকতা দেন না। আপনার দৃষ্টিশক্তি কেন সবকিছু দেখার জন্য। তা আমি মনে করি এটাতে আসলে যেহেতু সমৃদ্ধ হয়েছে, আগামীতে আরো হবে, আরো যাবে মানুষ, এটাই হচ্ছে কথা। এরা আমি এখন দেখছি যে অনেকেই যাচ্ছেন ওইদিকে, এমন হচ্ছে জায়গাগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। এবং নিশ্চিতভাবে ধরেন যে মানালি কিংবা কাশ্মীর কিংবা অন্য যে জায়গাগুলো আছে যেগুলোতে বাংলাদেশের মানুষেরা রেগুলার যায় আর কি। হ্যাঁ, আমারও মানালি প্ল্যান ছিল, মানালির ওই দিকটাতে। তো সামহাও ওই যে বললাম যে সিচুয়েশনের কারণে আমাকে উত্তরাখণ্ডে যেতে হয়েছে। এছাড়া আমি মনে করি আমার ওই যে বললাম যে একটা গ্রুপে ট্রাভেল করা এবং একা ট্রাভেল করা, দুইটা থেকে আপনি ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন। উত্তরাখণ্ড জায়গাটা কেমন? ফ্রেন্ডলি? 100% ফ্রেন্ডলি একদম। কারণ আমি এটা কেন বলছি, আমি যখন হরিদ্বারে ঋষিকেশে ছিলাম, ঋষিকেশ থেকে হরিদ্বারের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। আমি ম্যাপ দেখছিলাম হোটেলে থেকেই, যে আমি আসলে দেখতেছি একদম স্ট্রেট একটা রোড, 24 কিলোমিটার। তো আমি ফোনে কলকাতার যে দাদার বাসায় আমি উঠেছিলাম, সন্দীপদা, দাদার সাথেও কথা, মানে ফোনে মেসেজ দিচ্ছিলাম, কথা বলছিলাম যে দাদা এত দারুণ বনে ঘেরা রাস্তা, মানে এই যে রাজাজি যে ফরেস্ট, ওটার ভেতরেই, ওই রাস্তার ভেতরেই, এবং দুপাশে বন, মাঝখান দিয়ে রাস্তা। আমার ম্যাপে দেখেই দারুণ ভালো লাগছিল। যে আমি দাদাকে বলতেছিলাম, দাদা আমি যদি হেঁটে যাই এই রাস্তাটা কি আমার জন্য কতটুকু সেভ হবে? দাদা এক বাক্যে বলে দিল, তুমি হাঁটতে পারবে তো? পথ তো প্রায় অনেকটা মনে হচ্ছে। আমি বললাম দাদা আমি ম্যাপ দেখেছি, অ্যারাউন্ড 24 এরকম হবে। তো দাদা বললো এ তো তোমার কাছে কোনো ব্যাপারই না, তুমি যেতেই পারো। শুধু আমি সেফটির ব্যাপারটা চিন্তা করছি দাদা, যেহেতু একা আমাকে হেঁটে যেতে হবে। বললো তুমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যেতে পারো, তোমার কোনো সমস্যা হবে না রাস্তায়।
তো আমি সকালবেলা তখন এই যে একটা কথায় আমি সাহস পেলাম, একদম উঠে আমি হাঁটা শুরু করলাম। আমি 17 কিলোমিটার পর্যন্ত হেঁটেছি, পরে অনেক রোদ উঠে যায়। তো যখন শহরের মধ্যে চলে আসি তখন আমার মনে হচ্ছিল এখানে হেঁটে আমি কোনো প্লেজার পাচ্ছি না, মানে মানসিক কোনো শান্তি স্বস্তি আসছে না, যেহেতু চারদিকে সাউন্ড হর্ন। তখন মনে হলো এইটুকু রাস্তা আমি 6-7 কিলোমিটার আমি অটো করে চলে যেতেই পারি। তখন আমি অটো করে হরিদ্বারে চলে এসে হোটেল খুঁজে হোটেলে উঠে যাই। দিল্লিতে যেটা আছে একটা প্রবলেম, যেটা আপনি স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে চারদিক থেকে আপনার ওই যে যেটাকে বাংলায় আমরা বলি দালাল, তো ওখানে কিছু মানুষ আপনাকে ছেকে ধরবে, হোটেল লাগবে কিনা, সিএনজি লাগবে কিনা, মানে ওখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। জাস্ট আপনি ওদের ইয়েতে পড়লে হয়তো এমন কিছু হয়ে যেতে পারে যেটা আপনি এক্সপেক্টও করেনি। তো এটা আমাকে আগে থেকে সন্দীপদা বলে দিয়েছিলেন যে ওখান থেকে তুমি বলবা আমার লোক আছে আসছে। তো এটা আমার নলেজে ছিল, যার কারণে নামার পরে আমাকেও প্রায় 4-5 থেকে 20-25 জন লোক ধরলো, মানে ছেকে ধরলো। ধরার পর আমি বলেছি যে আমার লোক আছে, সে আমাকে নিতে আসছে। তো আমি বলে আমি জাস্ট হাঁটা ধরেছি, আমি আর কোনো দিকে তাকাইনি। আমি জাস্ট ম্যাপ দেখছি কোথায় কোথায় হোটেল আছে। মানে এখন সবচেয়ে আমাদের লাইফ তো ইজি করে দিয়েছে গুগল মামা, যে আমরা ওর উপর ভরসা করতে পারছি। তো ওইটা করে আমি দেখলাম যে একদম খুব কাছাকাছি অনেক হোটেল আছে। তো থাকলেও যেটা হয়, হোটেলের পরিবেশ কিন্তু আমরা অনেকটা জানি না। তো আমি কিছুটা আগাই দেখলাম একটা খেলনার দোকান, এবং লোকটা বেশ দাড়ি-টাড়িওয়ালা। আমার কেন জানি মানে মনে হলো লোকটাকে আমি বিশ্বাস করতে পারি। তো ওনার সাথে কথা বললাম, আমি ওনাকে খুলেই বললাম যে দাদা, আমি তো আসলে বাংলাদেশ থেকে এভাবে একা আসছি, আমাকে যদি একটা সেফ হোটেল দেখাই দিতেন। তো উনি ওনার দোকান থেকে যে ছেলেটা ছিল ওকে সাথে দিয়ে ওনার দোকানের সাথেই সিঁড়ি হোটেলে উঠাই দিল আমাকে। তো হোটেলে উঠে আমি জাস্ট কথা বলে আমি 800 রুপি দিয়ে হোটেলটা নিয়ে নিলাম। এক একটা জায়গার না এক একটা রকম, মানে আলাদা আলাদা রকমের ভালো লাগা আছে। তো যেমন হরিদ্বারের ভালো লাগা একরকম, যেমন হরিদ্বারে গঙ্গার প্রভাবটাই বেশি, ঋষিকেশ হরিদ্বার দুইটাই। তো ধরেন গঙ্গার, আমি ঋষিকেশে যেদিন ছিলাম, ঋষিকেশে আমি ম্যাপে দেখছিলাম যে গঙ্গার যে পার ধরে যে রাস্তাটা, এটা প্রায় পুরোটা যাওয়া আসা মিলায়ে 13-14 কিলোমিটার এরকম। তো এই পারটা ধরে আমি পুরোটা হেঁটেছি। প্রথম দিন যেটা হেঁটেছি 8 কিলোমিটার বা 9 কিলোমিটার এরকম হেঁটেছি, পুরোটা যেতে পারিনি। তো আমার ওইটাই মাথার মধ্যে ঘুরছে যে আমি এটা পরের দিন অবশ্যই ঘুরে দেখতে চাই। এই জন্য আমি শুধুমাত্র হরিদ্বারে একদিন স্টে করেছি। আচ্ছা। এবং পরের দিন সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে, মনটা খারাপ হয়ে গেল। তো পরে হঠাৎ দেখি আস্তে আস্তে বৃষ্টি থামলো, আমি ছাতা হাতে বেরিয়ে গেলাম, ওই পুরোটা পথ ধরে হেঁটে চলে গেলাম। একদম শেষ মাথায় যখন গেলাম, ওখানে জঙ্গল ক্যাফে নামে একটা ক্যাফে আছে এবং ওদেরই একটা মাসাজ সেন্টার আছে। ওখানে এক দাদার সাথে কথা হলো। তো ওনার সাথে যখন কথা হলো, বলছি যে আপনি ওখান থেকে হরিদ্বার ঋষিকেশ থেকে হেঁটে চলে এসছেন? আমি বললাম হ্যাঁ, আমি আসলে হাঁটতে পছন্দ করি, বা আমরা ট্রেকিং করি তো সবসময়। তো উনি শুনে একটু অবাক হলেন। ওটা বললো, পরে বলতেছিল কথায় কথা, উনি আবার বাইক নিয়েছিলেন, যে দিদি ক্যা मैंने आपको ড্রপ कर दूं। আমি তখন বললাম যে না, আসলে আমি তো গাড়িতে আসলে তো বাই রোডে আসতেই পারতাম, আমি হাঁটতেই চেয়েছি বলে আমি এখানে এসেছি। এবং ক্যাফেটা খুবই দারুণ, মাসাজ সেন্টারটাও খুবই দারুণ। উনি আমাকে বলেছিলেন যে দিদি চলেন আপনাকে একটা মাসাজ দিয়ে দিই, এবং ফ্রিতে। তো আমি আসলে ওটার সময় আসলে ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাকে ফিরতে হবে। তো ক্যাফেটা বেসিক্যালি আমি যেটা খেয়াল করলাম চারপাশ দেখে, এবং নামটাও আমার খুব পছন্দ হয়েছে, ক্যাফের যে জঙ্গল ক্যাফেটা লেখা, তার নিচে একটা হেরিকেন ছিল। হেরিকেনটা কাঠের, গ্লাসের, মানে ইয়েটা দেওয়া, কিন্তু ডিজাইনটা আমার কেন জানি মানে জঙ্গলের যে একটা আভাস হয়, মানে ভুতুরে ভুতুরে একটা টাইপস ব্যাপার আছে। তো এই যে একটা আলাদা আলাদা অভিজ্ঞতা, এই জন্য বলবো যে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে এটা বোঝাতে গেলে আসলে হয়তো আমি বোঝাতে পারবো না কোনোভাবেই। এপি তালুকদার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আজকের পত্রিকার পক্ষ থেকে, এবং আপনার সামনের সমস্ত সাইকেল চালানো, সমস্ত ভ্রমণ নিরাপদ হবে, আমরা সেটাই চাইবো, আমাদের প্রার্থনা থাকবে। এবং পরে কোথাও থেকে ফিরে আসলে অবশ্যই আপনার সঙ্গে আবার এভাবে বসে ঘামতে ঘামতে আড্ডা হবে, চা খাওয়া হবে। আপনাকে শুভেচ্ছা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে ক্যামেরার সামনে কথা বলাটা অনেক ডিফিকাল্ট একটা কাজ, সেই মানে কঠিন কাজটাই আজকে করতে হলো। তো আপনারা এরকম একটা সুযোগ করে দিয়েছেন এবং এখানে আসতে পেরেছি, সেটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।